কত মানুষ এসেছেন প্রতিবাদ জানাতে। ফাঁসি রদ না হলে এবার গোটা দেশে আগুন জ্বলবে। ক্ষুদিরামের মতো বাচ্চা ছেলেকে রেয়াত করলো না। এবার বুঝে শুনে রায় দিতে হবে। জগৎ এখানেই দাঁড়াও, এরপর তো আমাদের ঢোকার আর অনুমতি নেই। আমরা কি তবে মামলা রায় শুনতে পাবো না অনন্তদা? জানি না, কোনো উপায় তো বার করতেই হবে। আসলে ক্ষুদিরামের ফাঁসির সাজা শোনানোর দিন কোর্ট চত্বরের বাইরে এত অশান্তি হয়েছিল, পুলিশরা সব সতর্ক হয়ে আছে। আমিও ঢুকতে পারবো কিনা জানি না। পাহারা কত বাড়িয়েছে দেখেছ? ভয় পেয়েছে মনে মনে। সরকার পক্ষের উকিল আশু বিশ্বাসকে ওরা যেরকমভাবে খুন করলো, তাতে উকিল বিচারক সবাই ভয় পেয়েছে। সেই ভয়ের চাপ কি বিচারে পড়বে? অনুশরৎ, এক্ষুনি মামলার রায় কি বেরোলো সেটা জানা যাবে। আমার চেনা একজন উকিল আছে, উনি এলেই ওই তো উকিলবাবু, মামলার রায় কি বেরোলো? সে চিত্তরঞ্জন দাস এমন এক সেকশনে মামলাটা ফেলেছিলেন যে ফাঁসির সাজা রদ হয়েছে। ফাঁসি রদ হয়েছে? ফাঁসির বদলে বারিন ঘোষ ও উল্লাসকর দত্তের দ্বীপান্তর হলো সেলুলার জেলে। সেলুলার জেল? আন্দামান? সে তো বহু দূর। তবু তো প্রাণে বেঁচে গেলেন মানুষগুলো, চিরকালের মতো চলে গেলেন না। সেলুলার জেলে কিন্তু দেখা সাক্ষাৎ কিছুই করা সম্ভব নয়। সারাদিন হাড় ভাঙা খাটুনি এবং অন্ধকার সেল, তার উপর ইংরেজদের নানা রকম পদ্ধতি আছে সাজা দেওয়ার। দ্বীপান্তর আর ফাঁসির কতটুকু ফারাক? একেবারে না মেরে ওরা তিলে তিলে মারল। আন্দামান তো বহু দূর, 14টা বছর ওখানে থাকবে। এ আর ফাঁসির থেকে কম কি? সুভাষ, এ কি তুমি এখানে বসে রয়েছো? স্কুলে যাবে না? আচ্ছা মাস্টার মশাই, জেলে থাকা কি খুব কষ্টের? হঠাৎ হঠাৎ এই প্রশ্ন? মাস্টার মশাই কাগজে লিখছে যে বিপ্লবীদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, লাইফ সেন্টেন্স। শেষ সাদা বলল 14 বছরের জেল। কি করে থাকবে ওরা? ওরা পারবে ওখানে থাকতে? যদি ওদের ঠিক মতো খাবার দাবার না দেয়, যদি জল না দেয়? তাও ওরা বেঁচে থাকবে, বাঁচবেই। সুভাষ, মরুভূমির মধ্যে কাঁটা গাছ কিন্তু ঠিক বেঁচে থাকে। রোদ, বালি, ঝড় সমস্ত কিছু উপেক্ষা করে অন্য কোনো গাছ বাঁচতে না পারলেও কাঁটা গাছ কিন্তু ঠিক বেঁচে থাকে। কে বলতে পারে, কে বলতে পারে কার কপালে কখন কোন কষ্ট লেখা থাকবে? ওরা কিন্তু বাঁচবেই সুভাষ, বাঁচবে ওদের মনের জোরে। তাই কষ্টের কথা ভেবে মন খারাপ করো না সুভাষ, বরং ওদের মহৎ উদ্দেশ্যের কথা ভাবো। ভাবো ভাবো ওরা ওরা কেন কষ্ট পাচ্ছেন। দেশের জন্য মাস্টার মশাই? হ্যাঁ সুভাষ, দেশের জন্য। আর উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে কোনো কষ্টই কষ্ট নয় সুভাষ।
আর মনের শক্তি সে তো প্রকৃতিই ওদের যোগান দেবে। আমাকেও তৈরি হতে হবে মাস্টার মশাই। কষ্ট সহ্য করার মতো শক্তি আমারও চাই। আকবর ওর বাচিন, কাল একটা রচনা লিখে আনবি, বেতের বাড়ির অভিজ্ঞতা মনে রাখবে তো ওর বাচিন। জানো চারু, হেডমাস্টার মশাই নিজে আমাদের ইংলিশ ক্লাস নেবেন। কি বললে? হেডমাস্টার মশাই নিজে আমাদের ইংলিশ ক্লাস নেবেন। তুমি কিভাবে জানলে? হেডমাস্টার মশাই নিজে আমাকে বলেছেন। এই রে, এবার যদি হেডমাস্টার মশাইয়ের সামনে পড়া না পারি, একটা বেতও যে আমার পিঠের বাইরে পড়বে না। ওরে বাবারে, ইংলিশে কথা শুনে আমার পেটটা কেমন করে। চল চল পড়ি চল। দেখলি চারু, নতুন এসে একেবারে হেডমাস্টার মশাইয়ের খবর নিয়ে আসছে, ওনার কাছে হতে চাইছে, বুঝলি তো? শোন চারু, আজ হেডমাস্টার মশাই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবি। ওই সাহেব যেন তোর আগে কিছু বলতে না পারে, নইলে দেখবি হেডমাস্টার তখন ওর পিঠ চাপড়াচ্ছে। বসো 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 সবাই। সবাই নিশ্চয়ই কবিতা মুখস্থ করে এসেছো। হ্যাঁ মাস্টার মশাই, মাস্টার মশাই মুখস্থ করেছি। হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ। না পড়েই তো বলে দিলাম পড়েছি, ধরলে পরে কপালে দুঃখ আছে। চারু, তুই বলবি কিন্তু। মাস্টার মশাই, চারুকে দিয়ে কবিতা শুরু করবো আমরা? প্রতিবার তো চারুই শুরু করে, তো এবার ভাবছি নতুন নিয়ম শুরু করব। এবারে ওই শেষ বেঞ্চ থেকে কবিতা বলা শুরু হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাস্টার মশাই, আমাদের গলে ব্যথা। আচ্ছা বেশ, ঠিক আছে। আজ তবে আর কাউকেই তাহলে পড়া ধরছি না। তোমরা তো বললেই যে তোমরা কবিতা মুখস্থ করে এসেছো, তোমাদের কথাই বিশ্বাস করলুম। আজকে আমরা ক্লাসে বসেই একটা অন্য কাজ করব। দেখি কেমন পারো তোমরা। ওই 10 লাইন লিখে আমাকে জানাও, বড় হয়ে কে কি হতে চাও। আগে মুখে বলো, বড় হয়ে কে কি হতে চাও। চারু, তুমি বলো। আমি উকিল হব মাস্টার মশাই, কোর্টে মামলা লড়বো, খুব রোজগার করব। বসো। আচ্ছা সুভাষ, তুমি কি হবে বড় হয়ে? মাস্টার মশাই, আগে ভেবেছিলাম ম্যাজিস্ট্রেট হব, কিন্তু 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 কি সুভাষ? আর ম্যাজিস্ট্রেট হওয়ার কথা ভাবছো না? জানি না ম্যাজিস্ট্রেট হব কিনা। আমি হয়তো অন্য কিছু হব মাস্টার মশাই। হয়তো এমন কিছু যাতে ঘুরে ঘুরে বেড়াতে হবে। সাধু হবে নাকি? কে কে বললো কথাখানা? গোপাল, ওঠো। কথাখানা কি জন্য বললে শুনি? ও ঠিকই বলেছে মাস্টার মশাই, আমি সাধুই হব। প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াবো আর ধ্যান করব সাধু বাবার মতো। সুভাষ, ও বলল বলে নয়, কারো কথাতেই নয়। তোমাকেই ঠিক করতে হবে কিসে তোমার শখ, কি তোমার ভালো লাগা জানতে হবে। কাকে দেখে তুমি অনুপ্রাণিত হও, কার জীবন তোমার কাছে আদর্শ। মনে রেখো, তারাই বড় হয় যারা জীবনের লক্ষ্য আগে থেকে স্থির করে রাখে। সাধু হওয়াও কিন্তু অত সহজ নয়, জীবনে ত্যাগ করতে জানতে হবে। বসো। গোপাল, এবার তুমি বলো তো, তুমি কি হতে চাও? কি হলো, চুপ করে রইল কেন? খুব তো কথা ফুটছিল একটু আগেই, এবার বলো। ও ছড়া লিখবে মাস্টার মশাই।
কি হলো, আস্তে আস্তে হাসছো কেন তোমরা? তুমি ছড়া লিখতে পারো তাই না গোপাল? সেদিন ছড়া লিখে সুভাষের পিঠে সেঁটে দিয়েছিলে না? সত্যি তো আমার জানাই ছিল না আমার এই র্যাভেনশ স্কুলে এরকম একজন গুণী ছাত্র রয়েছে। দেখো গোপাল, যার জন্য ছড়াখানা লিখেছিলে সেই সুভাষ কিন্তু গড়গড় করে ছড়াখানা পড়ে দিয়েছিল, বাংলা না জেনেও। কাজখানা বেদ খাওয়ার মতোই করেছিলে, কিন্তু ছড়াটুকুর জন্য বেঁচে গিয়েছিল। যারা ছড়াটা লেখনি অথচ হাসাহাসি করেছিলে আর প্রতিবাদও করনি, তারা কিন্তু সেদিন কম অন্যায় করনি। গোপাল, তুমি বরং এক কাজ করো, তুমি যে ছড়াখানা সেদিন বাংলায় লিখেছিলে সেটা আজকে ইংরেজিতে অনুবাদ করো। আমি তোমার সেই ছড়াখানা যত্ন করে তুলে রেখেছিলাম। আমি আবার লাস্ট পিরিয়ডে আসবো, তখন দেখি অনুবাদখানা। না, মনে রাখবে, অনুবাদ না হওয়া পর্যন্ত কিন্তু আজকে বাড়ি ফেরা নেই। আমার জন্য কি বিপদে পড়লো ছেলেটা। আন্দামান কত দূর বলো তো সত্যদা, আমি তো ভাবতেই পারছি না ওরা ছাড়া পেলে বেঁচে থাকবে তো। শরৎবাবু, অজিতবাবু আপনি? আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। আপনার সাথে একটু কথা ছিল। একটু দাঁড়ান। সত্যদা তোমরা এগো, আমি আসছি। আপনি তো অদ্ভুত লোক মশাই। আমরা সবাই আপনাকে আশীর্বাদ করতে কটকে গেলাম, আর আপনি কাউকে কিচ্ছু না বলে কলকাতায় চলে এলেন। কি বলছেন অজিতবাবু? আমাকে আশীর্বাদ করতে কটক গিয়েছিলেন? তা নয় তো কি, মানে আপনি জানতেন না যে আশীর্বাদ হবে? বাবা জ্যাঠামশাই তার জন্যই কটকে যাচ্ছেন। আপনারা কটকে যাবেন সেটা আমি শুনেছিলাম, কিন্তু কালই যাবেন আর কালই আশীর্বাদ হবে সেটা তো বুঝতে পারিনি। মা তো বললেন পিসিদিম্মা এলে আশীর্বাদ হবে। আমি তো ভাবছিলাম দিনক্ষণ নিয়ে আলোচনা হবে, তাই কোনো কিছু না ভেবে আমি সোজা এখানে চলে এলাম। কাণ্ড করেছেন বটে একখানা। ভাবলেন যে আশীর্বাদ হবে কি হবে না এই নিয়ে আলোচনা করতে করতেই আপনার আর কোনো খোঁজ পড়বে না, তাই তো? না না, তা নয় অজিতবাবু, আমি সত্যি খুব দুঃখিত। সত্যি বলতে কি অজিতবাবু, কটকে আমি থাকতে পারলাম না। মনটা খুব অস্থির অস্থির লাগছিল। বারবার ক্ষুদিরাম বসুর ফাঁসির কথাটা মনে পড়ছিল। বারিনবাবু আর উল্লাসকর দত্তের ফাঁসি রদ হবে কিনা সেটা জানতে আমি এখানে ছুটে এসেছি, কিন্তু ওদিকে যে গোলমাল হয়ে গেল। বাবা মা সকলের কি অবস্থা কি জানি। আপনার বাবা জ্যাঠামশাই বা কি মনে করলেন? অজিতবাবু বলুন না, ওখানে কি হয়েছে? কোনো গোলমাল হয়নি তো? শরৎবাবু, আপনি তো পুরোটাই বুঝতে পারছেন যে আপনাদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই এত কিছু হয়ে গেছে, তার উপরে আবার এই ঘটনাটা। আমার মা... শরৎবাবু, এক্ষুনি একবার আমাদের বাড়ি যেতে হবে। না মানে বিভা আপনাকে ডাকেনি, আপনাকে গিয়ে আমার মাকে বোঝাতে হবে যে কেন আপনি কলকাতায় এসেছিলেন। চলুন মশাই। কিন্তু অজিতবাবু, দেখুন শরৎবাবু, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। আর মাকে যদি ঠিকঠাক বোঝাতে পারেন যে কেন আপনি কলকাতায় এসেছিলেন, তাহলে বিভাকে বোঝানোর সুযোগ পাবেন। কারণ বিভা কিন্তু মায়ের থেকেও কড়া দিদিমণি। কি হলো, এত কি ভাবছেন? চলুন চলুন, আসুন। শরৎবাবু, আসুন আসুন আসুন।
বিভা, বলছি মাকে একবার চট করে বৈঠকখানায় পাঠিয়ে দে দেখি। শরৎবাবু, আপনি আপনি চলুন, ভেতরে চলুন। আসুন আসুন আসুন, শরৎবাবু বসুন। আপনার মা বোধহয় অসন্তুষ্ট হয়েছেন আমি বাড়িতে ছিলাম না বলে। অবশ্য সেটাই তো স্বাভাবিক। এতটা পথ গেলেন আমাকে আশীর্বাদ করতে, অথচ বিশ্বাস করুন অজিতবাবু, আপনাদের অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল না। না না, আমরা সেটা বুঝতে পেরেছি, মানে আপনি কে এসেছে রে? বিভা বলছিল। এই দেখো মা, তুমি এসো। এই দেখো, শরৎবাবুকে কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করে সোজা এখানে নিয়ে এসেছি। ওই কোর্টে যাওয়া নিয়েই তো যত গন্ডগোল। এইবার তোমার যা যা বলার আছে বেশ করে একবার বলে দাও দেখি। কিচ্ছু মনের মধ্যে পুষে রাখবে না কিন্তু। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি জানতাম না আশীর্বাদ কালই হবে। মা আমাকে অন্যরকম বলেছিলেন। মায়ের এক পিসি মশাই আসবে সব কিছুর আগে। আমি তার আগে কলকাতায় চলে এসেছি। আপনি এটা ভাববেন না যে আমি ইচ্ছে করে এসব করেছি। দীর্ঘজীবী হও বাবা। বসো। অজিত, নন্দন মাকে বলতো জল মিষ্টি দিতে, আর জল খাবারও যেন দেয়। বাবা, আশীর্বাদ তো হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি তোমার হবু জামাইকে কষে একেবারে বকে দেবে। তুমি তো নন্দন মা। নন্দর মা, আজকাল তো দেখছি আড়ি পাতায় একেবারে পণ্ডিত হয়ে উঠেছিস। এতেও নড়লি না এখান থেকে। তা তোর দাদার এলেম কানা দেখেছিস? আসামিকে একেবারে বিচারকের সামনে কেমন হাজির করে দিয়েছি। নন্দর মা, কি জানো তো বাবা, আমি যা বলি বা করি সেগুলো শুনতে খারাপ লাগে, আমি জানি। কিন্তু আমি যা কিছু করি সেগুলো তো বিভা মায়ের ভালোর জন্যই। দেখো, বিয়ে মানে তো শুধু পাত্র পাত্রীর সম্পর্ক নয়। বিয়ে মানে তো দুটো পরিবারের সম্পর্ক স্থাপন। কিন্তু এক্ষেত্রে সম্পর্কের শুরুতেই এসে গিয়েছে ভুল বোঝাবুঝি, চাপা রাগ, ক্ষোভ, অভিমান। কিন্তু এটা তো আমি চাইনি, কেউই চায় না। দেখো বাবা, এই সবের ওপরেই তো নির্ভর করছে তোমাদের দুজনের ভবিষ্যতের ভিত। তাহলে বিভার বাবা বলছিলেন বিভা নাকি তোমাদের বাড়িতে গিয়ে রাজরানী হবে। কথাটা আমি বিশ্বাস করার চেষ্টা করছি বাবা। আসলে বিভা তো আমার একমাত্র মেয়ে। বলতে পারো বিভা আমার প্রাণ। বড্ড ভয় হয়, সব সময় মনে হয় যে বিভা সুখী হবে তো। এই দেখো, আমি কিন্তু কথাখানা সন্দেহ করে বলিনি। সন্দেহ ভেবে বসো না। আসলে সব সময় মনে হয় আমার মেয়েটা কলকাতায় থেকে মানুষ, একটু অন্যরকম ভাবেই তো মানুষ। অত দূরে কটকে গিয়ে সবকিছু মানিয়ে নিতে পারবে তো? সেই ভয় থেকেই আমার